প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আমরা নির্বাচনী রাজনীতি নিয়ে মূলত আলোচনা করব। তার আগে যেহেতু এই সময়কালে ভূমিকম্পর কম্পনে আমরা ভয়ে বেশ কম্পিত, সে বিষয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের স্টুডিওতে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন বৈদিউর রহমান, সাবেক সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আবু সাইদ খান, সম্পাদক আমাদের সময়। আপনাকেও স্বাগত জানাই। বৈদিউর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করে যেটা বলছিলাম যে এই যে এবার যে ভূমিকম্পে যে ঝাঁকুনি দিয়েছে, এটা আমরা বোধহয় এর আগে এত বড় ঝাঁকুনি, এবং আমাদের প্রত্যেকেরই এক এক রকম অভিজ্ঞতা হয়েছে যে আর 31 ঘন্টায় 4 বার ভূমিকম্প হয়েছে। বিশেষজ্ঞরা বলছে, এর আগে অনেকবারও বলেছে যদিও, বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এবং আমাদের এই শহরে ঝুঁকিপূর্ণ ভবন আছে, অতি ঝুঁকিপূর্ণ ভবন আছে। কিন্তু যে প্রশ্নটা করতে চাচ্ছি, আমরা এই ঝুঁকিপূর্ণ যে আশঙ্কা, এই আশঙ্কা নিয়েই আমরা বসবাস করব, নাকি একটু পরিকল্পিত হলে আশঙ্কাটা একটু কমতো বলে মনে হয়? ধন্যবাদ। আপনি সেফ সাইডে থাকার জন্য আশঙ্কা নিয়ে বসবাস করার জন্য যদি সাহসী হন, দ্যাট সাউন্ডস বেটার। কারণ পরিকল্পিত কিছু আপনি এখানে আশা করবেন কোত্থেকে, করবে কে? আপনার এই যে সতর্কতা বারবার আসতেছে, অনেক দিন দেখেন নাই আসে, এগুলো আপনাদের যে কোনো অগ্নিকাণ্ডের বেলায়ও বলা হয়, কেমিক্যাল গোডাউনে আগুন লাগলে তখনও বলা হয়, বড় অ্যাক্সিডেন্ট হইলে তখনও বলা হয়। এই তখন একটা রেওয়াজ হয়ে যায়, হয়তো একটা কমিটি হয়, একটা 2-3 জনের, তারা একটা রিপোর্ট দেয়, শুনে কোনোটা প্রকাশ হয় না, এটাও সেভাবে যাবে। বরং আমি বলবো যে ইটস বেটার টু বি কারেজিয়াস এনাফ, যে যা ঘটে অ্যাক্ট অফ গড হিসেবে মেনে নেবেন। কারণ আমার মাঝে মাঝে মনে হয়, খুব খারাপ লাগে, দেশ তো আমার বাসার পাশে একটা ডাস্টবিন আছে। তো আমার কাজ না থাকলে আমি সপ্তাহে অন্তত মিনিমাম ওইখান দিয়ে একবার হাঁটি, ডাস্টবিনের পাশ দিয়ে, অভ্যাস চালু রাখার জন্য। যে থাকবো এই দেশে আর ডাস্টবিনের থেকে দূরে থাকবো, ওটার গন্ধতে অভ্যস্ত থাকবো না, এটা হয় না। ঠিক আছে? আর ঠিক দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের প্রথম আমলে, বঙ্গবন্ধুর আমলে একটা গল্প শুনছিলাম আমরা, যে এক নাস্তিক আল্লাহ, খোদা, ঈশ্বর, ভগবান, স্রষ্টা কিছুতেই বিশ্বাস করে না। বলে যে মানুষের ভাগ্য নির্ধারণ করে, মানুষের কাজের উপর নির্ভর করে। কিন্তু ওই লোককে একদিন দেখা গেল কাকরাইলে গির্জায় ঢুকলো, বন্ধুবান্ধব সব তাজ্জব হয়ে গেল। এরপরে দেখলো যে সে ডাকেশ্বরী মন্দিরে গেল, ঘুরে এসে আবার কাকরাইল মসজিদে ঢুকলো। তো বন্ধুবান্ধব জিজ্ঞেস করলো, তুমি তো কিচ্ছু বিশ্বাস করো না, এগুলো সব যাচ্ছ কেন? বলে যে বাংলাদেশে আসার পরে আমি টের পাইলাম যে যেই নামে হোক, ঈশ্বর, ভগবান, খোদা, আল্লাহ, স্রষ্টা, একটা কিছু আছে, নাহলে এই দেশ চলে কেমনে? এখানে তো মানুষ চালায় না, অতএব এটা হবে। আপনার ভবন নিয়ে বলতেছে রাজুক তালিকা করতে পারে না। রাজুক তালিকা করবে কেন? রাজুকের যেটুক করার সেটুক রাজুক করে, মানুষের যেটুক করার দরকার সেটুক করে। প্ল্যান নেবে 6 তলার, করে ফেলবে 12 তলা, তারপরে রাজুক আর কিছু করবে না। হঠাৎ করে কারো উপরে যদি একটু মনক্ষুণ্ণ হয়, তখন হয়তো চেয়ারম্যান নুরুল হুদা লোকজন পাঠিয়ে ওই যমুনার সেখানে ফ্লোর একটা ভেঙে ফেলবে বা এক ছাদ ভেঙে ফেলবে। আর কারো উপরে অসন্তোষ না আসলে হয়তো গুলশানে আরেকজনের বিরাট ভবন থাকবে অবৈধ, সেটা থেকে যাবে। অতএব একটা ঘট। এই যে বলতেছে সন্তুষ্ট বা অসন্তুষ্ট, কিসের উপর নির্ভর করে? এটা কর্তার ইচ্ছা কীর্তন হয়। কারণ এখানকার এই পর্যন্ত দেশ স্বাধীন হওয়ার পর থেকে মোটামুটি 60-এর দশকে শিক্ষা কমিশনের যে ঝামেলা হইল, শরীফ শিক্ষা কমিশন, সেই সময় থেকে তো রাজনীতির সাথে হাই স্কুলে পড়ে একটু একটু দূরানো শুরু করলাম। তো এইখানে যে সন্তুষ্ট হবে, এই যে এবার আমরা পত্রিকা কি একটা দেখলাম যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে আমি খুব শ্রদ্ধার চোখে দেখতাম, উনি প্লট পাইছে নাকি ওই যে কোথায় পূর্বাচলে না কোথায়, ওরা নাকি বাসমান লোক হিসেবে প্লট পাইছে। তো তাহলে এটা কেমনে ঘটলো? এরা বাসছে কোথায় গেল?
আর তার আগে আবার শেখ রেহানারে ধানমন্ডিতে প্লট একটা দিল, সেটা আবার থানা করে ফেললো, খোদ খালেদা জিয়া নিজে যাইয়া ওইটা উদ্বোধন করে আসলো। তো এখানে কীভাবে হয়? কর্তার ইচ্ছে কীর্তন হয় না? ওই যে জিয়া উদ্যানে নাম দিল, আগে চন্দ্রিমা হইলো, এগুলো উলট পালট হইতেছে। তো সেটা যাওয়ার জন্য যে কি একটা ছোট্ট লেকের উপর দিয়ে ভাসমান কি স্টিলের ব্রিজ একটা ছিল না, এটা আবার একবার ওই যে বড় এক সম্পাদকের ছেলে মন্ত্রী হওয়ার পর যোগাযোগ মন্ত্রী এটা খুলে নাকি খোয়াই নদীতে নিয়ে গেল। তো কেমনি হইলো রাতের বেলা? তো সবটা কর্তার ইচ্ছা কীর্তন। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, চোরের শাস্তি না হইলে, চোরকে ধরার জন্য যে আছে সে যদি আবার নিজেও চোর হয়, সব কোরাস গিয়ে একসাথে করে, যা গোটার তাই উঠবে। অ্যাক্ট অফ গড একেবারে। আবু সাইদ খান। বদির রহমান সাহেব যথার্থই বলেছেন, আসলে জবাবদিহিতা নাই, কোনো স্তরে কোনো জায়গায় জবাবদিহিতা নেই। এবং সেখানে বিষয়টা হয় যে যখন দুর্যোগ নামে, বিপদ আসে, তখন সবাই নড়ে চড়ে বসে। তো আমরা লিখি, বলি, তারপরে দুর্যোগ যখন দিন পিছাতে থাকে তখন আমরা সব কিছু ভুলে যাই, সব চাপা পড়ে যায়। এই তো বাস্তবতা। এখানে এই ভূমিকম্পের ব্যাপারেই যদি ধরি, ভূমিকম্প কিংবা সাইক্লোন এর ক্ষেত্রে যদি ধরি, তো এখানে বহুবার, তো একাধিকবার তো কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। এবং তখন কমিটি হয়েছে, বিভিন্ন ভবনও চিহ্নিত করা হয়েছে, কিন্তু কোনো ভবনগুলোকে তারপর ওই চিহ্নিত করা পর্যন্তই, কিংবা কোনো কাজটা সমাপ্ত হয় নাই। তো এইটা হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলমান আছে। তো এখনও এইবার সবাই আতঙ্কগ্রস্ত হয়েছে, বিশেষ করে সেখানে একদিনে 3 বার না 4 বার কেঁপে উঠেছে। এবং আমরা আগে তো আসাম শুনতাম যে এর উৎপত্তিস্থল আসামে, পরে শুনি সিলেটে, তো এবার হচ্ছে নরসিংদী এবং সর্বশেষ হচ্ছে বাড্ডায়। অর্থাৎ ঢাকা শহরের ভিতরেই সেখানে মানে ভূগর্ভে সেখানে অস্থিরতা রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের যে সতর্ক হওয়া দরকার ছিল, সেই সতর্কতাটা আমাদের মোটেই নেই। এখানে অপরিকল্পিত নগরী, হ্যাঁ, অপরিকল্পিতভাবে একসময় গড়ে উঠতে পারে, কিন্তু তারপরে পরিকল্পনার মধ্যে নিয়ে আসার দরকার, সেই উদ্যোগটা আমরা নেই। অতি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত হওয়ার পরে একটাও ভাঙা হয় না, একটাও ভাঙা হয় নাই। এবং কেন ভাঙা হয় না? লোকবল নাই। তাই এই লোকবলের দোহাই দিয়ে তারপর লোকবল যেটুকু আছে 10টা ভাঙতে পারে, 200 চিহ্নিত করতে পারে, কিছুই তো করতে পারে না। এর আগে আমরা দেখেছিলাম যে অতি ঝুঁকিপূর্ণ কত 300 না 400 জন, 321টা চিহ্নিত করেছে। ওই 321টা ভাঙলেও তো সেটা একটা, মনে করতে একটা মেসেজ, একটা বিপ্লব হয়ে গেল। তারপরে এখানে যার যার খুশি মতো কেউ নির্মাণ মানছে না, যার যার খুশি মতো ভবন গড়ে উঠছে, এবং জলাশয়ের ভিতর ভবন তৈরি হচ্ছে, এবং সেটা কিছুদিন পরে ওই জলাশয়ের জমির শ্রেণী পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইটা তো হচ্ছে, এবং অনেক জায়গায় নরম জায়গায় সেখানে বিল্ডিং গড়ে উঠছে, এবং জলাশয়ের ভিতরে সেগুলো খুবই ঝুঁকিপূর্ণ। তো সবগুলোই তো ত্রুটিপূর্ণ, ঝুঁকিপূর্ণ, এই সব জায়গাগুলোকে চিহ্নিত করার জন্য এখানে দরকার ওই জবাবদিহিতা, একটা প্রশাসন দরকার যেখানে জবাবদিহি নিশ্চিত আছে। না, তার মানে ওই যে বদিউর রহমান সাহেব যা বলছিলেন যে ওই যে এক ব্যক্তি বিভিন্ন উপাসনালয়ে যাচ্ছে, আসলে খুঁজতে হবে যে কেউ না কেউ এই দেশ চালাচ্ছে। এখন হচ্ছে যে মানুষ তো কেন নিয়তিবাদী হয়ে ওঠে, যখন দেখে যে প্রশাসন কাজ করে না, সরকার কাজ করে না, নিয়ম কানুন কাজ করে না, যার যার মতো ফ্রি স্টাইল চলছে, কারো কোনো বিচার হচ্ছে না, তো কিছুই হচ্ছে না, তখন হলো হ্যাঁ বিচার হচ্ছে, প্রতিপক্ষের বিচার হয়, তো নিজের পক্ষের লোকের তার বিচার কখনো হয় না। এই বিচার নিয়ে প্রসঙ্গ যখন আসলো না, তো এক লাইনে, তখন তো মানুষের কি করণীয়? তখন মানুষ নিয়তিবাদী হয়, তখন মানুষ ঈশ্বর কিংবা আল্লাহর উপর ভরসা করে যা হওয়ার হবে, এছাড়া তো আর কোনো পথ নেই। যে অন্য প্রসঙ্গে আসি, বিচারের প্রসঙ্গ যেহেতু আসলো, সম্প্রতি শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের রায় হয়েছে ট্রাইব্যুনালে 5 আগস্টের পরে যে গণঅভ্যুত্থানের যে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে। তো সে রায় পরে যে প্রেক্ষাপট বা তার তাৎপর্য একটু আপনাকে শুনবো। একই সাথে আওয়ামী লীগ বা শেখ হাসিনার প্রতিক্রিয়া তো শুনেছেন। তাৎপর্য শুনবেন কি? বিচার, আমাদের বিচার নিয়ে তো আমার আস্থা খুব কম। তার কারণ আগে আমরা ছোট থাকতে মোরাল
ওই দাদা পণ্ডিত ছিল প্রাইমারি, তার দাদা পণ্ডিত ছিল, সেগুলোর থেকে যে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। ফেনী শহরে উঠলে রাজাজির দিঘির পশ্চিম পাশে পূব পাশে কর্নারে মুন্সিফ সাহেবের এরকম পাংখা টানত, বিচারক যে ছিল মুন্সিফ সাহেবদের। তো বলে দিত দাদা যে খবরদার দিঘির ওই ফারে যাবি না, ওইখানে হাকিম বসে। মানে হাকিমের সামনে দিয়ে হাঁটাটাও বেয়াদবি, এরকম একটা ভয় ছিল। এখন তো হাকিম নড়ে তো হুকুম নড়ে না, এখন হাকিম নড়ে হুকুম নড়ে। কেউ বলবে 4 অগাস্ট 21 অগাস্টের গ্রেনেড হামলার এগুলা ফাঁসি দোষী, কেমন সব ফাঁসি। আবার আরেক বিচারক আসে বলবে যে কুল্লে খালাস, কোনো দোষ নাই। হয়তো নিচের একটা উচ্চ আদালত বলবে যে এটা প্রক্রিয়া আবার করতে হবে, তারও উপরে গেলে বলবে যে সেটাও লাগবে না, কুল্লে খালাস। তো অতএব এই জাতীয় বিচার ব্যবস্থা, আর যেখানে বিচার ব্যবস্থার মধ্যে প্রধান বিচারপতি হন চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর, হয়েছে না? জিয়াউর রহমানের আমলে আবু সাদাত সাহেব চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছেন। যেখানে প্রধান বিচারপতি জেলে চলে যায়, যেখানে প্রধান বিচারপতি দেশ ছেড়ে চলে যায়, যেভাবে হোক তার বিরুদ্ধে অন্য বিচারপতিরা আবার অনাস্থা জানায় রাষ্ট্রীয় কাছে, তো সেখানে বিচার ব্যবস্থা নিয়ে আমাদের আস্থা কোথায় থাকবে? আমি মাঝে মাঝে আল্লাহর কাছে কই, আল্লাহ কোনো ঝামেলা ফেলাইলে অন্তত বিচারের ঝামেলা ফেলাইও না। পুলিশ পিটাইয়া জেলে নিয়ে যাক, যা হোক, কিন্তু বিচারের ঝামেলায় গেলে জীবন আরও শেষ হয়ে যাবে। অতএব যাহা আজকে দোষ, কালকে বিচার ব্যবস্থা বদলালে নির্দোষ হয়ে যায়। এখন হাসিনার সাজা হইল, ফাঁসি হইল, কামালের ফাঁসি হইল, কিন্তু আইজিপি যে ছিল চৌধুরী মামুন, আমার হাতে আমার সিগনেচারে তার অ্যাপয়েন্টমেন্ট 85 ব্যাচের 88 জয়েন করেছে ও, এবং আপনার আরেকটা যে বাইরে চলে গেল সম্বন্ধ এগুলো বেনজির তো নজির স্থাপন করেছে। তারে আপনারা বেনজির করতে করতে বেয়ে থাকলে অনেকগুলো খারাপ মনে হয়, বেনজির বেয়াদব, হ্যাঁ, কিন্তু সে নজির স্থাপন করে দেখাই দিছে যে কি নজির স্থাপন করতে দেখো। তো মামুনের ফাঁসি হয় না কেন? তারা তো ইকুয়াল যদি হয়, তখন বললো যে রাজশাহী, তো এটা একটা ব্যাড প্রিসিডেন্স ক্রিয়েট করলো না? তাহলে সামনে এরকম কেউ যদি অন্যায় করে, সে রাজশাহী হয়ে বেঁচে যাবে। বিচার কিসের? বিচার তো বিচার, এটা তো অন্ধ, নিয়মের বাইরে কিছু দেখে না, হ্যাঁ। তো তাহলে এটা কি 5 বছর বেঁচে যায়? তো এই জাতীয় বিচার টিচার এগুলোর উপরে কোনো আমার আস্থা নাই, ভরসা নাই, বুঝলেন নাকি? এগুলা আবার যদি কোনো কারণে খোদা না খাস্তা হোক বা খোদা খাস্তা হোক, যদি এখন শেখ হাসিনা আবার চলে আসে, তখন এই বিচার কী হবে? আরেক বিচারপতিরা বলবে যে এটা ভুল হয়েছে, এই জিনিসটা দেখেন নাই, ওই জিনিসটা আনে নাই, ওরাই নিজেরা বাইর করে ফেলবে। তো তাহলে এইসব বিচারের উপর আপনার আস্থা অনাস্থা চিন্তা করে কোনো লাভ আছে? তার মধ্যে যে 2 জন ধরা ছোঁয়ার বাইরে, সে 2 জনরে আপনি ফাঁসি দিলেন, আর যেটা আছে খাঁচার মধ্যে হেটারে করলেন কুল্লে খালাস 5 বছর। 5 বছর কি একটা পুতুল খেলার মতো হইল। ইফ হি ইজ ইকুয়ালি কালপ্রিট, ইকুয়ালি গিলটি, যেটা রায়ের মধ্যে বলা হচ্ছে, তাহলে আবার পরেরটা কেমনে আসে? আচ্ছা, আপনি একই শেখ হাসিনা যে রায়, এই 5 গণ অভ্যুত্থানের পরে মানুষের তো অনেক প্রত্যাশা ছিল যে এই যারা হত্যাকারী তাদের বিচার হবে, একটা বিচার হয়েছে। এখন এই বিচার রায় কার্যকর কিভাবে হবে, আদৌ হবে কিনা, বা যে আশঙ্কার কথা বললেন বদিউর রহমান, আপনার অবজারভেশন? প্রথমত হচ্ছে যে শেখ হাসিনার অপরাধ এটা প্রমাণিত, এবং যথেষ্ট তার দালিলিক এবং প্রমাণ আছে, এবং 3 জনের প্রমাণিত, এবং সেইটার দালিলিক প্রমাণ রয়ে গেছে। এবং বিভিন্ন তদন্ত, নিরপেক্ষ তদন্ত, জাতিসংঘের তদন্ত, বিভিন্ন আল জাজিরা সহ, বিবিসি সহ বিভিন্ন সংবাদ সংস্থা, মানে দেশের বাইরের সংবাদ সংস্থা, তাদের কাছেও রয়ে গেছে। এবং যে সমস্ত মানে সামাজিক মাধ্যমেও যে সমস্ত এগুলো ভিডিওগুলো ভাসছে, তার ভিতর তো সেগুলোও প্রমাণ করে বিভিন্ন রকম ফ্যাক্টস চেকিং করে তারা দেখা গেছে যে এগুলো অনেকগুলোই সত্য। এবং সেই সব তিনি কথা বলছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে, তাপসের সঙ্গে, অন্যদের সাথে কথা বলেছেন, এবং সেই কথা অর্ডার দিয়েছেন। উপর থেকে গুলি হয়েছে, হেলিকপ্টারে গুলি হয়েছে, হেলিকপ্টার নামিয়েছেন,
মারণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন, এগুলো নিয়ে তো আর কোনো মানে প্রমাণের দরকার নেই। এখন প্রশ্ন হচ্ছে বিচার ব্যবস্থাটা, আমাদের দেশে বিচার ব্যবস্থা ওয়েস্টার্ন বিচার ব্যবস্থার মতো এতটা নিখুঁত না। তারপরে তার অপরাধ নিঃসন্দেহে তার অপরাধ সেটা হচ্ছে সর্বোচ্চ অপরাধ এবং মৃত্যুদণ্ডতুল্য অপরাধ তিনি করেছেন। এখন আইনের কী ত্রুটি রয়ে গেছে সেটা আর একটা বিষয়, এবং তার এই শাস্তিটা তো হওয়ার পরে আমরা দেখেছি সারা দেশের মানুষ এর ভিতর ঠিক আছে খুশি হয়েছে। এমনকি আওয়ামী লীগের পক্ষ থেকে এর যে প্রতিবাদ ডাকা হয়েছিল, প্রতিবাদ হয়নি, আওয়ামী লীগের কর্মীরাও মাঠে নামে নাই। এমনকি যে তাদের সমর্থক গোষ্ঠী ইত্যাদি তাদের মধ্যেও সেইভাবে কোনো প্রতিক্রিয়া নাই যে এটা অন্যায় হয়েছে। বরং হ্যাঁ, প্রতিক্রিয়া আছে, যারা শেখ হাসিনা নিজে বলেছেন ও ফাঁসি দেওয়ার কে ইত্যাদি ইত্যাদি, কিংবা তার লোকেরা যারা বিদেশে আছে তারা সোশ্যাল মিডিয়াতে এটা প্রতিবাদ করেছেন। কিন্তু যে বিচারটা এখানে একটা দৃষ্টান্তমূলক বিচারটা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই অপরাধ, সেই অপরাধী তো কেবল শেখ হাসিনা না, তার সঙ্গে যারা তারাও অপরাধী। এখন অ্যাপ্রুভার যারা, মানে রাজসাক্ষী যারা, তাদের বিধানটা এই প্রভিশনটা রয়ে গেছে, এবং এই প্রভিশনটা আমরা বিভিন্ন মামলাতে দেখি, দেশে এবং বিদেশেরও অনেক মামলাতে আমরা এই অ্যাপ্রুভার এটা দেখি যে এখানে রাজসাক্ষী আছে এবং তারা যে কোনোভাবে তাদেরকে ছাড় পাইয়ে দেওয়া হয়, এবং এটা যৌক্তিকতা কিনা এটা একটা আলোচ্য বিষয় হতে পারে। সেটা তো বিচারের বিষয়, কতটুকু হতে পারতো বা 5 বছর নাকি যাবজ্জীবন নাকি সেটা আমরা জানি না, যেটা সেটা হতে পারে। তবে এখন হচ্ছে যে এটার বিচারটা হওয়া উচিত দৃষ্টান্তমূলক, এবং এটা সর্বোচ্চ। এবং আমাদের আইসিটি যে আইন আছে, সেই আইন তো শেখ হাসিনার আমলেই তৈরি হয়েছে, এবং যে মূল আইনটা তো 1973 সালে বঙ্গবন্ধুর সময় আইনটা তৈরি হয়েছে, সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে এবং পরবর্তীতে র্যাটিফাই হয়েছে। সেই আইন অনুযায়ী বিচার হয়েছে, এবং আমরা আমাদের সুপ্রিম কোর্টের থেকে কিংবা আমাদের আইসিটি ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বিচারই হবে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হবে না। তবে অপরাধী শেখ হাসিনার অপরাধ এটা মানে প্রমাণাতীত, আনডাউটেডলি বলার অপেক্ষা রাখেন, আমরা সবাই সাক্ষী দেখছি। বদিউর রহমান, আপনি অনেক সময় অনেক কলাম লিখেছেন, পত্রিকায় কলাম লিখেছেন, যেটা যে কথাটা আগে ভাগে বলেছেন যেটা এইরকম হতে পারে, সেটা অনেক কিছু ভুলে গিয়েছে। তো এখন একটা প্রশ্ন করি, এই ফেব্রুয়ারি থেকে নির্বাচন হচ্ছে? এ তো আপনি একেবারে এমন অবস্থা ফেললেন যে রাজা গণককে ডাকাইল যে এই বছর বন্যা কেমন হবে। তো গণক দেখলো যে রাজা ডাকলো, যদি ঠিক না হয় তো গর্দান যাবে। তো গণকের বুদ্ধি আছে, বলে যে স্যাঙ্গা তলতল। স্যাঙ্গা হইল ঘাসের সংজাতীয় একটা ঘাসের শক্ত মুড়া, ওইটা জমিনের আইলে থাকে, স্যাঙ্গা তলতল। বাস এটা বলে গণক চলে গেল। এখন বন্যা, গণক কিন্তু মাথা রাখছে পানি যদি, বন্যার পানি যদি স্যাঙ্গার তলে থাকে তাহলে তার ব্যাখ্যা হবে স্যাঙ্গা তলতল, আমি বলছি বন্যা এটা নিচে থাকবে। আর গোটা স্যাঙ্গা ওই গাছের ছড়া যদি পানির তলে চলে যায়, তো আমি বলছি না স্যাঙ্গার তলতল তার পানির নিচে যাবে। দ্যাট টু ওয়েতে গণক তারটা জাস্টিফাই করবে। তো আমি তো ওইরকম গণকের জবাব দিতে পারবো না। আমি বলতে পারবো যদি এখন যে পর্যায়ে গিয়েছে তাতে নির্বাচনটা স্বাভাবিক প্রক্রিয়া থাকলে অবশ্যই হতে হবে। এই জন্য কারণ প্রফেসর ইউনূসের স্বাদ মিটে গেছে। পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়। তো রাজনৈতিক ক্ষমতা ভোগ করার যে স্বাদ, খোলা চিঠি লিখি উনি পারেন নাই। তারপর অস্বাভাবিক সরকারের মধ্যে আসছেন, ফখরুদ্দিনের সময় আসেন নাই, সময় কম হিসেবে ওনার পছন্দ হয় নাই। এখন আসার পরে ওনার স্বাদ মিটছে। এখন আর আমার স্বাদ না মিটিলেও আশা না পড়িল বলার উপায় নাই। এখন সেফ এক্সিটের জন্য এই নির্বাচনটা যে কোনোভাবে করতে হবে। তারপরও আমি বলি সব সময়, সেটা হইল নির্বাচন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার কারণ 2007-এর 22শে জানুয়ারি না বা 22শে ফেব্রুয়ারি নির্বাচনের ডেট ছিল না, 22শে জানুয়ারি সম্ভবত নির্বাচনের ডেট ছিল, কিন্তু 11 তারিখে কী ঘটে গেল? 22শে জানুয়ারি নির্বাচনের ডেট ছিল, মানে 111-এর কথা বলছেন? জি, 22শে জানুয়ারি নির্বাচনের ডেট ছিল তো। এবং বিএনপি সরকার তখন, আমাদের এক বন্ধু নির্বাচন কমিশন সচিব ছিল, ওদেরকে দিয়ে 1 কোটি জাল ভোটও তো করিয়েছে।
যে ভোটে এসে যাওয়ার, জয় হওয়ার মতো। তো কি ঘটলো, হঠাৎ করে গণেশ উল্টাই গেল। 22 তারিখে নির্বাচন হবে, 11তে তো 11 তারিখে ঘটনা পাল্টে গেল। তো এখানেও ওই রকম যদি অ্যাক্ট অফ গড বা নেচারের কিছু ভূমিকম্পের মতো না ঘটে যায়, তাহলে নির্বাচন হবে, হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এখানকার যে পরিস্থিতি, আমি গণকের মতো সেঙ্গা তলতল বলবো না, বলবো যে হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, হওয়াটা দরকার। যেভাবে ওকে একটা হয়ে গেলে এদিক ওদিক যাওয়া হবে, কারণ সরকারটা তো সাজানো আছে। এখন তো আওয়ামী লীগ নাই, আলী নাই, বাজাদ কর্তৃত্বে আছে, আবার মাঝখানে যুদ্ধাপরাধী জামাতিরা এখন নতুন করে শক্তিতে আসছে। তো তারা লড়াই করে যদি কিছু ঝামেলা না করতে পারে, তাহলে নির্বাচন অবশ্যই হবে। আর যেটা সবসময় তৃতীয় শক্তি বলে, তারা এমনিরা ঝামেলা আছে, তাদের অনেকগুলো বদনাম নিয়ে আসে। তো একবার বঙ্গবন্ধু হত্যার পরে ওই যে গুটি কয়েক বিপদগামী বলা হোক, যা হোক, তারাই তো। আবার প্রেসিডেন্ট জিয়া হত্যাতেও তো তারাই তো। আবার সাত্তারকে সসম্মানে উঠাই দিয়ে বাদ দিয়ে আসতো তারাই তো। কিন্তু এসে কোনোবারই তো কেউ ঠিকমতো স্ট্রিমলাইন করতে পারে না। তো তারাও আসবে কি না, সেটা একটা ভয়ের ব্যাপার আছে, ঝামেলায় আছে। যতই বলা হোক যে বুকে পাথর বেঁধে ইউনুসকে মেনে নিয়েছে, উপায় ছিল না, হয়তো হয় না। না, যদিও আমরা সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টা বলেছেন যে সশস্ত্র বাহিনীকে সহযোগিতা চেয়েছেন। আজকে সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে আবার বক্তব্যে বলেছেন যে আমরা সব ধরনের সহযোগিতা করব। অর্থাৎ নির্বাচন হচ্ছে, এটা আমরা ধরে নিতে। আকাশ সাহেব, আমি একটা জিনিস বলি, আমি মোটামুটি কয়েকজন প্রেসিডেন্টের সাথে ডাইরেক্ট কাজ করছি। জি, প্রেসিডেন্ট দিয়ার সাথে করেছি, অস্থায়ী প্রেসিডেন্ট সাত্তার, পরে আবার নির্বাচিত প্রেসিডেন্ট সাত্তার সাহেবের সাথে করেছি। সিএমএলএ এরশাদ সাহেবের সাথে ডাইরেক্ট আমি ক্যাবিনেট মিটিংও সেই জন্য করেছি। শাহজি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বর্তমান জাতীয় সংসদ ভবন এখানে যখন প্রথম অধিবেশনটা হইল, তার আগে তো ওই যে এখন যেটা প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে হতো, কেমন সংসদ ওখানে বসতো পুরানা। তো ওইখানে প্রথম যে অধিবেশন, সে অধিবেশনে শাহজির অধিবেশনের মধ্যে লিডার অফ দ্য পজিশন হিসাবে বলতেছে যে আমি বলতেছি, আল্লাহর কসম খাই বলতেছি দেশে মার্শাল্লাহ আসবে না, মার্শাল্লাহ আসবে না, মার্শাল্লাহ আসবে না, বললো না? তো তার কদিন পরে আসছে না? তো এইখানে এটা ওই সত্যি বিচিত্র এই দেশ সেলুকাস, সকালে জোয়ার হবে, বিকালে ভাটা হবে, এখানে কখন কি ঘটবে আপনি বুঝবেন না, বুঝা কষ্ট। ওই যে অল্প আগে বললাম না, প্রধান বিচারপতি হয়ে যায় চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, আপনি করবেনটা কি? ওই জন্য তো আপনাদের মতো বিজ্ঞ লোক নিয়ে আসে, বাতাসের গতি দেখে আপনারা বলবেন যে কি হচ্ছে। বাতাসের গতিও এই দেশে বোঝা মুশকিল, তার কারণ বাতাস আপনি দিচ্ছেন না, আরেকজন দিচ্ছে সিনেমার, সেটা টের পাইতেও সময় লাগে, আপনার সময় লাগে। তো আপনি মনে করেন এই যে বাতাসের গতি, ইউনুস সাহেব আসার পরে আমি প্রথম কি বলছিলাম যে তাকে কমপক্ষে 5 বছর রাখেন। আমি ও লাইভ টিভিতে বলতাম, কারণ উনি স্বপ্ন দেখিয়েছেন। নোবেল পাওয়ার পর তাকে যখন বঙ্গভবনের সংবর্ধনা দিল, আগে করে ডাইরেক্ট লাইভে বললাম, তখন উনি সুন্দর বক্তব্য দিয়েছেন। এবং এর মধ্যে একটা চুম্বকের মতো অংশ ছিল, একটা ছিল প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে উনি বলতেছেন যে আপনি সবার কথা শুনবেন, সবার বক্তব্য শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনা মতো। আরেকটা বললেন যে উনি স্বপ্ন দেখছেন যে বিদেশের মানুষ বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন ধরবে। এই দুইটা শোনার পরে তো আমি ইউনুস সাহেব আসছে শুনে খুশি হয়ে গেলাম। আগে খোলা সিটিতে না পারুক, বাদ যাক, যেটাই হোক, উনি 10-11-র দিকে বিভিন্ন কর্মকাণ্ডে বিএনপি গ্যাস ছিলেন, আমি এক লেখাতে লিখলামে বিএনপিতে জয়েন করলেই তো পারেন, সেটা আরও ভালো হয় এইভাবে না করে। তো এবার আসার পরে সেই স্বপ্ন নিয়ে বললাম 5 বছর থাকুক, কিন্তু তারপরে উনি যেটা শুরু করলেন, যা দেখলাম এখন ওই অগত্যা, না রে বাবা একটা কিছু আছে, নাইলে দেশ চলে কেমনে, আল্লাহ ঈশ্বর। তো তখন বললাম যে ওনার মানের সম্মান এখন চলে যেতে পারাটাই ভালো। জি, আবু সাইদ খান, এখন নির্বাচন আমরা ধরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন যেহেতু হবে, আমাদের সব রাজনৈতিক দল চাচ্ছে, সরকার চাচ্ছে, সেনাবাহিনীর সমর্থন আছে, সব আছে, আমরা জনগণও তো চাচ্ছে, সবাই আমরা চাই যে একটা ভালো একটা নির্বাচন। এইটার জন্যই তো প্রত্যাশা, এটার জন্যই আন্দোলন, গণ অভ্যুত্থান হলো ভালো একটা নির্বাচন। আমিও আন্তরিকভাবে চাই, কারণ একটা স্থিতিশীলতা, রাইট। কিন্তু সেই নির্বাচনে কেমন হবে নির্বাচন, মানে যা সিমটম দেখছেন, আমরা প্রত্যাশিত সেই ভালো নির্বাচনটা কি আমরা পাবো বলে মনে হয়?
বা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে যে নির্বাচন তো করে হচ্ছে নির্বাচন কমিশন, কিন্তু আসলে সরকার যখন নিরপেক্ষ থাকে না তখন নির্বাচন নিরপেক্ষ হয় না, আমাদের দেশের যেটা বাস্তবতা। এবং সরকারের যদি দল থাকে কিংবা কোনো দলের প্রতি সমর্থন থাকে তখন নিরপেক্ষ হয় না। এই জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা উঠেছিল 90-এর গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে উঠেছিল, 91-তে সেইভাবে নির্বাচন হয়েছে, 96-তে সেটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। এবং অন্তর্ভুক্ত হওয়ার পরে আমরা দেখলাম যে এইটা যখন বাতিল হয়ে গেল শেখ হাসিনার শাসন আমলে, বিচারপতি খায়রুল হকের রায়ের পরে 11 সালে যখন এটা বাতিল হয়ে গেল, তখন যে প্রভিশনটা আসলো আবার দলীয় সরকারের অধীনে, এবং দলীয় সরকারের অধীনে 3টা নিকৃষ্টতম নির্বাচন আমরা দেখলাম, একতরফা নির্বাচন, অর্থাৎ 14, 18 এবং 24-এর 3টা নির্বাচন আমরা দেখার পরে তো মানুষের ভিতর বদ্ধমূল ধারণা হলো যে এখানে, এবং তারপরে শুধু ওখানেই না, তারপরে যে স্বৈর শাসন, তো যে দাপট, আমরা সব কিছু মিলে যেটা হলো যে এখানে একেবারে প্রায় রাজতন্ত্র প্রতিষ্ঠার দিকে চলে গেল। এটা মনে হলো না যে বাংলাদেশ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ, সেই বাংলাদেশ আর থাকলো না। এটাকে মনে হলো মধ্যপ্রাচ্যের কোনো রাজতন্ত্রের মতো মনে হলো, কিংবা তার চেয়ে ভয়াবহ রূপ নিল। তো তারপরে মানুষের মধ্যে এখন বদ্ধমূল ধারণা হয়েছে যে এখন তত্ত্বাবধায়ক সরকারের, নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন হতে পারে, দলীয় সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন হবে। এবং আদালতের থেকেও সেই রায়, সর্বোচ্চ আদালতও সেই রায়টা দিয়ে এসছে। এখন হচ্ছে যে কিন্তু এই নির্বাচনটা অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে, কিন্তু এখন যেটা দরকার, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্রটা ধারণ করতে হবে, এবং তারা যদি সেই চরিত্রটা ধারণ করতে না পারে তাহলে নির্বাচন সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। সেই তত্ত্বাবধায়ক হচ্ছে যে এখানে এখনও রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিংবা বিতর্কিত ব্যক্তিরা উপদেষ্টা আছে, তাদেরকে বাদ দিতে হবে এবং তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের কোনো দল নেই। এইটা খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো নির্বাচনে, অর্থবহ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটা বড় বিষয়, এবং নির্বাচন কমিশনের উপর তাকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, তারপর যেন কোনো হস্তক্ষেপ না থাকে। তো এই জিনিসগুলো এখন পর্যন্ত এরকম কোনো নাই তো যে হস্তক্ষেপ তারা করছে বা নির্বাচন কমিশন কাজ করতে পারছে না, কিন্তু হাওয়া বুঝে কাজ করছে। যেমন ধরুন আমি একটা যুক্তি দেই যে সবাইকে নিবন্ধিত সব দলকে ডাকছে, জাতীয় পার্টি তো নিবন্ধিত দল, তাকে কেন ডাকছে না বলেন? তাহলে এখানে তো নিবন্ধিত তার ব্যাপারে, অর্থাৎ আন্দোলনকারী কিংবা সরকারের কোনো কোনো কোণার থেকে আপত্তি আছে। হয় আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, তাই না? তার কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে তো তাদেরকে কোনো বলা হয় না, বা নিবন্ধন তো বাতিল করা হয় না। আর দোষর হওয়ার কারণে তো কারো নিবন্ধন বাতিল হয় না, মানে দোষর হওয়ার কারণে না, তার ফ্যাসিস্ট এবং তার বিভিন্ন রকম অপকর্মের জন্য সেটা বাতিল হতে পারে। হ্যাঁ, অপকর্ম এরশাদ করেছে, সে স্বৈরাচারের প্রবর্তন করেছিল, সেটা আলাদা ব্যাপার। পরবর্তীতে কয়েকটা নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় পার্টি তার সেই জায়গা নেই। অতএব আপনি সবাইকে ডাকবেন, জাতীয় পার্টিকে ডাকলেন না, তাহলে সেখানে বুঝতে হবে যে নির্বাচন কমিশন এখনও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আমি একটা প্রমাণ দিলাম, আরও অনেক প্রমাণ আছে যে নির্বাচন কমিশন সবসময় সরকারের দিকে তাকিয়ে তাকিয়ে কাজ করে। অতএব সরকারের যদি কোনো এজেন্ডা থাকে, হিডেন এজেন্ডাও থাকে, তবে সেখানে নির্বাচন কমিশন কাজ করতে পারে না। অতএব সেই জায়গাটাকে নিশ্চিত হওয়া দরকার। সরকারকে বলতে হবে তার কোনো এজেন্ডা নাই, বলতে হবে মানে মুখে না, কাজে প্রমাণ করতে হবে, এবং সেই অনুসারে নির্বাচন কমিশন কাজ করবে। এবং তারপরে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তো রাজনৈতিক দলগুলো তো তারা নিরপেক্ষ নির্বাচন চায় কিনা, তো সেখানে চাওয়ার ক্ষেত্রেও সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে যে আমরা তো গণতন্ত্র চাইছি, রাজনৈতিক সব দল গণতন্ত্র চাইছে, দলের ভিতর গণতন্ত্র নাই। তো সেখানে সমস্যা তৈরি হচ্ছে, দল মনোনয়ন দিচ্ছে কিন্তু তৃণমূল সেটা মানছে না কিংবা নিচের দিকে মানছে না, সেটি নিয়ে দলের ভিতর সমস্যা হচ্ছে, এবং এই সমস্যাগুলো নির্বাচনে প্রভাবিত করতে পারে। যেমন ধরুন আমি কয়েক লাইনে শেষ করি। যেমন ধরুন যে নির্বাচনে যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলের সমর্থন নিয়ে ক্যান্ডিডেট ঠিক হয়, এমনকি অনেক দেশে প্রাইমারি পর্যন্ত হয়। আমেরিকাতে প্রাইমারি হয়, দলের নেতৃবৃন্দ না চাইলেও কেউ ক্যান্ডিডেট হয়ে যেতে পারে তার তৃণমূলের সমর্থনের জোরে, কিন্তু বাংলাদেশে সেখানে নেই। অতএব গণতন্ত্রকে নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় পর্যায়ে
রাষ্ট্রিক পর্যায়ে গণতন্ত্র নিশ্চিত করতে হলে এবং এটাকে এগিয়ে নিতে হলে সেখানে দলের মধ্যে আগে গণতন্ত্র চর্চাটা জরুরি। জি, এই প্রসঙ্গে আমার একটু বক্তব্য আছে, সেটা হইল তত্ত্বাবধায়ক সরকার। এটা আমি কোনো দিন পছন্দ করি না, কারণ রাজনীতি হইল আমাদের সর্বশেষ ভরসা। তত্ত্বাবধায়ক সরকার আবার আসা বা এটা আগেও মেনে নেয়া, তার মানে হইল আমাদের রাজনীতিকরা রাজনীতিক নন, তারা রাজনীতিক হিসেবে দেশ চালানোর জন্য যোগ্য নন। তা যদি হতো তাহলে আবার নিরপেক্ষ বানর আনার কি দরকার হবে পিঠাবাগের জন্য? হোয়াই? তাহলে রাজনীতিকদের জন্য একটা চরম চফেটাঘাত হইল এই তত্ত্বাবধায়ক সরকার, এক। 2 নম্বর হইল তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য এসে একটা নিরপেক্ষ নির্বাচন করে দিল, যেটা প্রেইজড হয়েছে আগেও। পরে 5 বছর ক্ষমতা যারা থাকে তারা যা খুশি করে, সেটা তত্ত্বাবধায়ক সরকার কী করতে পারে? কিছু করতে পারে না। তাহলে শুধু ভোটটা করে দেওয়ার জন্য এরকম একটা নিরপেক্ষ বানরের দরকারটা কি? ওরা তো যা খুশি 5 বছর করে। 3 নম্বর হইলে এমন যদি হতো যে ঠিক আছে তত্ত্বাবধায়ক সরকার 5 বছর চালাবে আর নির্বাচিত রাজনৈতিক সরকার 5 বছর চালাবে, তারপরে জনগণ দেখবে কোনটা ভালো চালাতে পারে, তাহলে না হয় তত্ত্বাবধায়ক বোঝা যেত। এখন অগত্যা এরপরে এই ক্ষমতার জন্য রাজনীতিকদের ব্যয়াপনার জন্য, তাদের ঝামেলার জন্য, যেমন এর সাথে ঝামেলা কেন হয়? মার্শাল ল ডিকটেটর আসে, তাদেরকে আবার রাজনীতিতে কে সহায়তা করে? এ আগের রাজনীতিগুলাই, মানুষ ওগুলাই তো এখান থেকে ওইখানে যায়, ওইখান থেকে এখানে আসে। হ্যাঁ, আওয়ামী লীগে ছিল, বিএনপিতে যাবে, বিএনপি থেকে এর সাথে জাফাতে যাবে, তারাই। তাহলে রাজনীতি তো ঠিক হয় নাই। আর তত্ত্বাবধায়ক যদি পিওর তত্ত্বাবধায়ক নিরপেক্ষ দিতে চান, তাহলে এইবার রায় আবার পরে নির্বাচন থেকে কেন? হোয়াই? এইবারই তত্ত্বাবধায়ক হইতে পারে না কেন? আবার 5 বছর পরে এইবারের নির্বাচন অন্তর্বর্তী হবে। ইজ ইট ফেয়ার? রায় তো বিচারকরা দেয়, আমরা নিজেরা অনুভূতি যেটা হয়, তাহলে এটা তো ফেয়ার হচ্ছে না। যদি তত্ত্বাবধায়ক ভালো হয় তাহলে এইবার অন্তর্বর্তী কেন? কারণ এই অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ না, এটা কোনোদিন নিরপেক্ষ হবে না। এটার পুষ্য দল আছে, এটার এনকারেজমেন্ট আছে, অ্যালাইনমেন্ট আছে, এবং সে অ্যালাইনমেন্টগুলো এমন হয় যে অ্যালাইনমেন্ট হইলে বাপ অস্বীকার করে ফেলে, ইতিহাস অস্বীকার করে ফেলে। 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেবে, যেইটুক আছে এটা আবার ভেঙে খেলার মাঠ বানাই ফেলবে। যা এবার ঠেকাইলো, আগে ঠেকাই নাই। তো তাহলে এই অন্তর্বর্তী সরকার আপনার তত্ত্বাবধায়কের মতো নিরপেক্ষভাবে নির্বাচন করবে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে, এক। দ্বিতীয় হইল নির্বাচন কমিশনের নিজের ক্ষমতায় তারা কি সাহস করি করবে যে তাদেরই নির্বাচন কমিশনের 54 বছর দেশ স্বাধীন হয়ে গেল, নির্বাচন কমিশনের লোকগুলাই রিটার্নিং অফিসার করবে? কর্তার ইচ্ছায় কীর্তন হয়তো প্রশাসনের লোক দিয়ে, তাহলে প্রশাসনের লোকগুলোকে, ডিসিকে রিটার্নিং অফিসার বা প্রশাসনের লোক দিয়ে আপনি করাচ্ছেন কেন? লেট দেয়ার বি এ ব্রেক থ্রু। আপনি নির্বাচন কমিশনের সবগুলোতে তাদের দেখ, রিটার্নিং অফিসার সেরকম প্রপোজাল দিয়েছে দেখলাম। আর প্রপোজাল দেয়া না, এটা আমি বহু আগে আউয়াল থাকতেও লিখছিলাম। আউয়াল যখন কাজী হাবিবুল আউয়াল যখন হলো তখন বললাম যে ঠিক আছে, হাবিবুল আউয়াল তো বিচার সিস্টেম থেকে গেল, যে ঠিক আছে তাহলে একটা জিনিস হোক না এত বছর পরে। কেন বারবার এত দোষ প্রশাসনের আসবে? ডিসিরা এটা করে ওইটা করে, তাদের উপর এত দোষ দেওয়ার দরকারটা কি? আপনি নির্বাচন কমিশন আপনার রিটার্নিং অফিসার দেন, আপনি ফেয়ারভাবে করেন। এখন শস্যের মধ্যে যদি বুথ থাকে, নির্বাচন কমিশনের মধ্যে কারা কোন দলের, কার অতীত ইতিহাস কী ছিল, যেগুলো নিয়ে হয়তো কোনো রাজনৈতিক দলও অভিযোগ করে, তো খুঁজলে তো সেগুলো বেরিয়ে যাবে। কার আমলে কে কে ছিল, এখানে দেশ তো ছোটো, দল তো মূলত 2টা ছিল, আর পরে আরেকটা হিসাবে আসছে আলী বাজাদ আর বাজাই, আওয়ামী লীগ, বিএনপি আর বাংলাদেশ জামাতে ইসলামী শেষের দিকে, এই 3টা এখন একটা যোগ হয়ে আসছে নতুন দল। তো তাহলে দলীয় মনার লোক যদি নির্বাচন কমিশনে থাকে, যদি আওয়ামী লীগের আমলে যদি বিচার কোনো সুবিধাকে বাদ যায়, তাহলে সেটা কোথাকার ছিল আগে হিসাব নিয়ে দেখা যাবে সেটা বাজাদের ছিল, কেমন, বা জামাতে ছিল। তো তাকে এখন আনছেন আলিবাদ দিয়ে, তাহলে ওইটাও তো এক পেশি হয়ে গেল।
আর রাজনৈতিক দলের মধ্যে তো গণতন্ত্র নাই, যেটা সাহেব সাহেব বললেন, পারিবারিক দল। আওয়ামী লীগ যখন ছিল আলিপুরও পারিবারিক দল, বাজার যেটা আছে এখনও বাজারও তো পারিবারিক দল। পরিবারের বাইরে কি আসতে পারতেছে নাকি? ছবি মা বাবা ভাই এরা সব মিলে থাকতেছে ছেলে লাইন ধরে। তো পারিবারিক দলের মধ্যে সঠিক গণতন্ত্র আপনি আশা করতে পারবেন না, এক, কারণ দলে গণতন্ত্র নাই। আর দুই হইল নির্বাচন কমিশন, আমার ইন্ডিয়ার যে নির্বাচন কমিশনে কি সেশন সাহেবের কথাবার্তা বলে বা তাদের লোক বলে যে মন্ত্রী যাই বলতেছে যে এখানে আপনার কোনো ক্ষমতা নাই, সে অবস্থা এখানে হয় নাই। আমরা এগুলো দেখি, সেটাতে আপনি কিছু আশা বড় রকমের করা যায় না। অনেক ধন্যবাদ আবু সাইদ খান। এই আপনি জাতীয় পার্টির কথা বলছেন, তারা তো একটা কি হবে না হবে এখন আমরা জানি না, কোনো সিদ্ধান্ত সরকারের দিক থেকে বা নির্বাচন কমিশন তারা নির্বাচন করতে পারবে, এমনি তো আইন অনুযায়ী কোনো বাধা নাই, কিন্তু আমরা কার্যক্রম তা দেখছি না, সেটা একটা দিক। কিন্তু আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক আছে, মানে তাদের তো একটা ভোট আছে। আওয়ামী লীগের দল নিষিদ্ধ বা নির্বাচন আসতে পারছে না, অনেকেই বলছে যে এই আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক যেদিকে যাবে তাদের জেতার সম্ভাবনা একটু বেশি, বা বড় দুটো রাজনৈতিক দল সেই তাদের ভোটটা নেওয়ার জন্য বিভিন্ন রকম কলা কৌশল করছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের আসলে এই ভোটটা কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্বাচনে? প্রথমত হচ্ছে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকে সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে কিছু কিছু যেমন রাজনৈতিক অঙ্গনে কিছু কিছু কথা চালু আছে যে দেশটাকে মৌলবাদী দেশ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ একটা ইনস্ট্রাকশন দিতে পারে যে জামাতে ভোট দিয়ে দাও। এটার একটা যৌক্তিক কারণ আছে, কেননা আমরা দেখলাম কিছু বার লাইব্রেরিতে কিছু উকিলদের কিছু নির্বাচনে সেখানে আওয়ামী লীগ আর জামাত জয়েন্টলি তারা বিএনপিকে হারায় দিল, এরকম বেশ কয়েকটা ইস্যু হচ্ছে। হ্যাঁ, এই পরিসরে সম্ভব, কিন্তু ব্যাপক পরিসরে অর্থাৎ এটা সম্ভব না। ব্যাপক পরিসরে সেখানে চিন্তা ভাবনাটা কী হবে, এখানে আর একটা বক্তব্য আছে, সেটাও খণ্ডন করি, সেটা হচ্ছে যে ভোট বয়কট করবে। তো সেইটাও বাস্তবে সম্ভব না, কেন তৃণমূলে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা আছে তাদেরকে সোসাইটিতে থাকতে হবে, অর্থাৎ তারা ভোট বর্জনের এই ঝুঁকিতে তারা যাবে না। এবং যাবে না অর্থাৎ দিল্লি থেকে যে ইনস্ট্রাকশন আসবে, যে ফরমান আসবে, সেই অনুসারে তারা চলবে না, সেটা প্রমাণ হয়ে গেছে গত এই যে লকডাউন এবং শাটডাউনে প্রমাণ হয়ে গেছে যে এটা চলবে না তারা, অর্থাৎ তারা তাদের মতো ভাববে। তো সেই ক্ষেত্রে তো আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মনস্ক, যে মনন, তাতে সেই ভোট জামাতের দিকে যাবে না। অপরদিকে তাহলে কোথায় যাবে? তারা হিসাব করবে তাদের নিজস্ব নিরাপত্তার হিসাব, নিজস্ব ব্যবসা বাণিজ্য এগুলো রক্ষার বিষয়, নিজস্ব অবস্থান ঠিক রাখার বিষয়। তো সেখানে হবে যেখানে যে প্রভাবশালী প্রার্থী তার দিকে যাবে, যেখানে বিএনপি প্রভাবশালী সেখানে বিএনপির দিকে যাবে, কোথাও কোথাও জামাত প্রভাবশালী হলে সেখানে জামাতের দিকে যেতে পারে, এবং এমনকি স্বতন্ত্র যখন প্রভাবশালী আছে তো তার পিছনেও যেতে পারে। তো তারা এইভাবে তারা নীরবে তারা ভোট দেবে। হ্যাঁ, কিছু কিছু জায়গা তো অলরেডি তো কিছু কিছু জয়েন করছে, এবং সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, তো জামাতের পক্ষ থেকে যে নিরপরাধ আওয়ামী লীগারদের জন্য দ্বার খুলে দেওয়া আছে। তো তারপরে খুব বেশি জয়েন করবে বলে আমার মনে হয় না। ভোটের ক্ষেত্রে হচ্ছে, আমি যদি এক কথায় বলতে বলেন তাহলে আমার ধারণা ভোট প্রভাবশালীদের পক্ষে যাবে, যার যেখানে জোর ভোটটা তার বাক্সে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি কি মনে করেন আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? আমি তো যা লিখে ফেলছি সেগুলো সব আগের কথাই বলি, নতুন কিছু বলি না। সেটা হলো বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগের কেউ কেউ বেরিয়েছে, মুস্তাকের ক্যাবিনেটে কারা গেল, সেখানে আবার এসটি ইমাম, যে ইমামকে আবার শেখ হাসিনাও ইমাম বানাইলেন, মুস্তাকের শপথ গ্রহণ করাইলেন, সেই সময় আওয়ামী লীগের লোকজন যায় নাই। গুটি কয়েক বঙ্গবন্ধু এবং প্রথম সারির তাজউদ্দিন, সৈয়দ নজরুল, এই জাতীয় কিছু নেতা ছাড়া আওয়ামী লীগের বেশিরভাগ নেতৃত্ব হইল স্বার্থপর, স্বার্থবাদী, পরিষ্কার। এটা আমার অ্যানালাইসিস, কারণ আমরা তো আগে ডেইলি 32 নম্বরের যেতাম, তো দেখছি তো এরা নিজের স্বার্থ ব্যবসা বাণিজ্য রক্ষার জন্য যখন যেখানে যা করার তাই করবে।
শেখ হাসিনা যখন দুঃখ করে যে আওয়ামী লীগের এত বিশাল সংগঠন কিন্তু বঙ্গবন্ধু বাইরে হওয়ার পরে হত্যার পরে কেউ বাইরেও নাই কেন, আমি তখন লিখছিলাম যে শেখ হাসিনারেও যদি এরকম একটা ভাগ্যে পড়ে তখনও আওয়ামী লীগ বের হবে না, কারণ এটা তার শ্রেণী চরিত্র। তারা নিজের বাড়ি গাড়ি স্বার্থ রক্ষার জন্য ব্যস্ত থাকবে। অতএব ভোটের সময় এবার তারা চুপ করে থাকবে, যদি কোনো সময় আবার সুবিধা আসে তখন আওয়ামী লীগের আবার মতো মাথা ছাড়া দিয়ে উঠবে, আর এখন তারা মিশে যাবে, যেখানে যেভাবে মিশলে সহজ হয় সেটা হবে। আমি নিজে আমার এলাকাতে প্রতি 2 মাসে গড়ে তো একবার যাওয়া পরে, কোনো কোনো মাসে 2বারও যাওয়া পরে, বিয়ে শাদী অনুষ্ঠান সবগুলোতে যাই। আর গ্রামের ছেলে তো গরুর ঘাস তুলছি, সবাই এখনও সেভাবে মিলেমিশে থাকি। আমি ওখানে গেলাম, আমার একটা জায়গা আওয়ামী লীগের এক পান্ডা দখল করে বিক্রি করে ফেলছি। আচ্ছা, মাফে আমার আরও 2 ডিসিমেল থাকে, সে আগেই দখল দিয়ে দিছি বিক্রি করে। তো এইবার যখন ওর পতন হইলো, সে পালাইলো, মাদক টাদক লইলো, আমি ভাবলাম বোধহয় এবার আমি রক্ষা করতে পারবো। তার ভয় তো আমি আগে দিয়ে ওয়াল দিয়ে যেটুকু আছে এটাও রক্ষা করলাম, কিনছিলাম তো। পরে বিএনপি যেগুলো এখন শালীর বিচার করে ওই জায়গায় এরা আসলো, বললাম যে এবার আমার একটু দখল করে, কয় কী কোন চাষা, আমরা তো পরিষ্কার, আমরা তো। তাহলে তারা মিশে যাচ্ছে, তারা থাকবে। বরং এখন যারা ক্ষমতায় এসে যাচ্ছে বাড়ছে, ওদের সাথে এরা যোগ দিচ্ছে যে আমি সাপোর্ট দিব, তুমি আরও আসো, তাহলে এইদিকে আসবে বেশিরভাগ। আর জামাতের জন্য যেটা যাওয়ার, জামাতকে মৌলবাদী হিসাবে প্রমাণ করে যদি বেশি উঠাইতে পারে, তাহলে ইন্ডিয়ার তরফ থেকে সাপোর্ট পাওয়ার জন্য আওয়ামী লীগের কোনো লাভ হবে কিনা সেটা পরের হিসাব। কারণ মৌলবাদী হোক আর যাই হোক, জামাত যদি একবার ক্ষমতায় আসতে পারে তাহলে কিন্তু সবাই টের পাবে। কত ধরনের কত চাল, হ্যাঁ, যে হাউ মেনি রাইস হাউ মেনি, সেটা আছে। জামাতের একটা গুণ আছে, এটার জন্য জামাতের কিছু দোকানদার আমার বলে যে আপনি জানান, আপনারা আমরা ভোট দেবো। সেটা হলো জামাত কমিউনিস্টদের চাইতেও শক্ত ডিসিপ্লিন মেনটেন করে। তাদের নেতৃত্ব যদি হুকুম দিয়ে দেয়, ওই যে রোকন টোকন কি দাপ পার হইতো না, নেতৃত্ব যদি হুকুম দেয় যে ওর রক কাটলে বেসতে যাবি, ওর এক কাটে দেবে, ওর কাছে আর কোনো নিয়মকানুন থাকবে না। তাহলে এই একটা ভীষণ ডিসিপ্লিন আছে না। আর জামাতের যখন মন্ত্রী 2 জন ছিল, আমি তখন ক্যাবিনেটের জয়েন্ট সেক্রেটারি, নিজামি মুজাহিদ এরা ছিল না মন্ত্রী, তাদের একটা সুবিধা ছিল, তারা যেটা করতো সেটা হইল বাইরে মিটিং টিটিং গেলে তারা তাদের লোকজন দিয়ে সরকারি পয়সায় মিটিং করতো না, এটা তারা কিন্তু প্রতিষ্ঠিত হইত, নিজের ফান্ড থেকে করতো। আর জামাত যারা করে তাদের সাগরেদগুলার টেক কেয়ার করে তারা। জেলে যদি জামাতের কেউ যায়, আমার এক আত্মীয় দূরের, ও জেলে পড়ে গেছিল, ওই একবার দেশে আসার পর কোথায় গণ্ডগোলের সময় জেলে যাওয়ার পরে তার মারে জিজ্ঞেস করলাম চলো কেমনে, কর্মক্ষম ছেলেটাই তো জেলে। বলে যে কাকা ভালো আছি, আগের থেকে ভালো আছি, ছেলে আরও জেলে থাকুক। আমি কেমনে, কয় পার্টির থেকে ছেলে জেলে আছে দেখে আমাদের বাজার সদাই থেকে শুরু করে সব কিছু তো পার্টি দিতেছে। এইবার আমি যেটা দেখলাম, ফেনীতে গেলাম এক জানাজায়, ঢাকা ইউনিভার্সিটির আইবিএর প্রফেসর ছিল কাজী গোলাম মহিউদ্দিন। তো আমেরিকার থেকে উনি ডিজায়ার করছে যেন নিজের বাড়িতে কবর দেয়। তো জানাজার জন্য গিয়ে দেখলাম যে জানাজা পড়াচ্ছে কে, ও তাজ্জব হয়ে গেলাম, ওই জামাতের নেতা ওখানে জানাজা পড়াচ্ছে। সোশ্যাল মিক্সিং এবং সেখানে কিভাবে ক্যাপচার করলো, জানাজা পড়াচ্ছে কেমন। এই আমার বাড়ির পাশে এবার দেখলাম গত শুক্রবারে আমাদের এলাকার সেখানকার যে ভোটে দাঁড়াচ্ছে, সে মাইকিং করে তার লোকজন দিল যে ফ্রি মেডিকেল ক্যাম্প 4 ঘন্টার জন্য, এবং প্যান্ডেল করে দিচ্ছে। তো জামাদের এই সূক্ষ্ম টেকনিকগুলো দিয়ে ঢুকতে চাচ্ছে। কিন্তু দেশের মানুষের 71-এর কথা যদি মনে থাকে, যারা এখনও আছে, ওই নতুন যারা বাপ চিনে না, ভাঙ্গে ফেলাইবেও খেলার মাঠ করবো, এরা তো আলাদা। কারণ আমার বাপ তো আমি চিনি নাই, আমার মা বলছে, চাচা বলছে, জ্যাঠা বলছে, সবাই বলাতে তো বাপ চিনলাম। তো বাপ চিনে না, সেগুলো খেলার মাঠ বানাবে, বাকি বাড়িটা ভেঙে ফেলবে, সেটা করবে, তাদের হিসাব আলাদা। কিন্তু যারা 71 দেখেছে, আমরা যারা কন্টিনিউয়াস দূরেছি, তারা তো সজ্ঞানে জামাতকে ভোট দেওয়ার কথা না। তার ব্যক্তিগত কোনো, ওই যেটা সাহেব বললেন যে প্রভাবশালী কে স্বার্থের জন্য না হলে। জি,
আমরা অন্য একটা প্রসঙ্গে এসে দুইজনের কাছে ছোট করে জানতে চাইবো জামাতের প্রসঙ্গে। আমরা খেয়াল করেছি সোশ্যাল মিডিয়ায় তেমন সব কিছু চলে আসছে। একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, জামাত নেতা শাহজাহান চৌধুরী উনি বলেছেন একটা সমাবেশে, নির্বাচনের সময় এখন কি করতে হবে, প্রশাসন আমাদের কোথায় উঠবে, আমাদের কোথায় বসবে, সবাইকে আমাদের আন্ডার আনতে হবে। মানে উনি বলছে যে পাশের দেশ থেকে বস্তা বস্তা টাকা এবং অস্ত্র আসতে পারে, এ ধরনের আশঙ্কা করে মানে নির্বাচনের আগে প্রশাসনকে জামাতের আন্ডার আনতে হবে এবং তাদের কথা অনুযায়ী চলতে হবে, এটা বলেছে। এটা তাদের অন্তরের কথা, ঘরের কথা, তো হঠাৎ করে বাইরে বলে ফেলছে। তো আমার কাছে মনে হচ্ছে শাহজাহান সাহেব বাইরে বলে ফেলছেন, বেফাস হয়ে গেছে। হ্যাঁ, বেফাস হয়ে যাওয়ার কারণে সে কিছু সমালোচনার শিকার হয়েছে। তবে জামাতের বিষয়টা তাই, তারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করার জন্য নানা রকম কৌশল করে। তারা সচিবালয়, এমনকি সুপ্রিম কোর্টে, শিক্ষা প্রতিষ্ঠানে তারা তাদের লোক ক্যাডার তৈরি করার জন্য বিভিন্ন সময় তারা এক ধরনের যোগাযোগ মেনটেন করে। এবং সেটা তারা এই সরকার, শেখ হাসিনার সরকারের পতনের পরে তারা খুব সাকসেসফুলি করেছে। অনেক জায়গায় তাদের লোক তারা বসাতে পেরেছে এবং তারা মনে করছে যে এইভাবে বসিয়ে তারা ক্ষমতায় যেতে পারে। কেননা ঘটনা হচ্ছে যে জামাতের অনেক পকেট আছে, জামাতের নেটওয়ার্ক আছে, কিন্তু জনসমর্থন, ব্যাপক যে জনসমর্থন, স্বতঃস্ফূর্ত যে জনসমর্থন, যেটা একসময় আওয়ামী লীগের ছিল, বিএনপির আছে, কিংবা অন্যান্য ছোট দলেরও যেটা আছে, কিন্তু জামাতের সেটা না। জামাত একেবারে পুরো ক্যাডার, তাদের সদস্য ছাড়া বাইরের ভোট পাওয়া কঠিন, খুব কঠিন। এবং এই জায়গা থেকে তারা মনে করে ক্ষমতা যাওয়ার জন্য তারা কৌশল হিসাবে তারা এগুলোকে ব্যবহার করবে এবং তারা তাদের স্বরূপ, অর্থাৎ জামাত প্রকাশ্যে যেটা বলছে কিন্তু ভিতরে ভিতরে তারা অন্য কিছু ধারণ করে। এবং তারা তো ৭১কে, যেমন ধরুন যে তাদের যদি পরিবর্তন হয় তাহলে ৭১-এর জন্য তারা জনসমক্ষে ক্ষমা চাইতে পারত যে না, কিংবা আজকে যারা জামাত করছেন তারা ৭১ দেখে নাই, কিংবা ৭১-এ তারা সংশ্লিষ্ট না, অতএব তারা রাজনীতি করতে পারে তারা স্বাধীনভাবে, এটা কোনো আপত্তি নেই। কিন্তু ৭১-এর লেগাসি, জামাতের অপকর্মের কে তারা এটাকে ধারণ করছে এবং এইটাকে তারা এর জন্য ক্ষমা চাইতে পারে না। কেন শফিকুর রহমান ৭১ সালে উনি নিজেই বলছেন, দেখলাম কোথায়, উনি ১১ বছর না ১০-১২ বছরের শিশু ছিলেন, তো উনি ক্ষমা চাইতে পারেন, কিন্তু তারা চাইছে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে সরাসরিভাবে চাইছে না, যেটা ভুট্টো সাহেব কিংবা বেনজির কিংবা জিয়াউল হক যেভাবে ভুল স্বীকার করেছে, তারা কিন্তু একই সুরে যদি অপরাধ করে থাকি, কেন ৭১, ৪৭-এর ভুলের জন্য ক্ষমা চাইব, এই যে এইসব কথাবার্তা বলছেন। জামাত তার চারিত্রিকভাবে ৭১-এ আমরা যে জামাতকে দেখেছি সেই জামাতের কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এবং ৭১-এর আগেও জামাতের, ৭১-এর আগে কিন্তু জামাতের এই যে আজকে যে মুখোশ, এটা আমরা দেখেছি। জি, শেষ করবো আপনার কথা দিয়ে। জামাতের যে নেতা শাহজাহান চৌধুরী যা বললেন, এটাই কি আসলে তাদের মনের কথা মনে হয়, নাকি এটা মুখ ফসকে বলে ফেলছে? বলাটা মুখ ফসকে বলছে, কিন্তু কথাটা মনের কথা। আসলে সেটা চাচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সাকসেসফুল হয়েছে। এখন সরকার চালাচ্ছে কারা? এখন সরকারের মেশিনারির মধ্যে যারা আছে, আপনার নির্বাচন কমিশন থেকে শুরু করে সবটাতে, আইদার আপনি দেখেন বেশিরভাগ আছে বাজাদের লোক, বিএনপির, আর বাকিগুলো আছে জামাতের। কারণ আলী আউট হয়েছে, তো তারপরেও বলে যে আলী রয়ে গেছে, এগুলা ধোঁয়ার চিৎকার করতে হয়, সুবিধার জন্য চিৎকার করতে হয় কিছু। কেমন এখন তো পুরো ইউনূসের প্রশাসনের মধ্যে যারা আছে, এরা আওয়ামী লীগে বঞ্চিত হয়েছে, বাজাদের যারা বাইরে ছিল তারা আছে ক্ষমতায়, জামাতে যারা বঞ্চিত হয়েছে তারা আছে ক্ষমতায়, পরিষ্কার। তাহলে দুটোই তো তাদের কবজায় আছে, সেদিক থেকে তারা একটা ফেভারেবল সিচুয়েশনে আছে। আর এইবার যদি রায় তত্ত্বাবধায়ক হতো, যে তত্ত্বাবধায়ক হইল, অতএব এই নির্বাচন দিয়ে তত্ত্বাবধায়ক হবে, তাহলে আপনি হয়তো কিছু ফেয়ারনেস আশা করতে পারতেন। কিন্তু আইদার টু অনার দ্য গভর্নমেন্ট অর টু অনার প্রফেসর ইউনূস, রায়টা কৌশলীভাবে হয়ে গেছে যে পরের এবারের পর থেকে ওটা তাকে ডিজন করছেন আর কি। এতে করে ভালো কিছু আশা করা যায় না। আজকে এই পর্যন্তই রাখি। বদিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন। আবু সাইদ খান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।